আপাত দৃষ্টিতে মুভির গল্পে কোনো মেসেজ না থাকলেও এর গভীরে একটা পয়েন্ট আছে, আর তা হলো এতিম সফি। বাবা মা না থাকা বাচ্চাদের জীবনযাপন কতটা দুর্বিষহ হয়ে থাকে তা হয়তো একটু হলেও বুঝতে পারবেন। রাত হলেই এতিমখানা থেকে বাচ্চা নিখোঁজ হয়। এতিম বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে কি করে এই দৈত্যটি, আর কেনই বা শুধু এতিম বাচ্চারাই তার টার্গেট? স্বাগতম সিনেজুমের আর একটি দারুণ পর্বে। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। কতই না রহস্য ভরা আমাদের এই পৃথিবী, কত কিছুই না বাদ পড়ে আছে আমাদের জানার বাইরে। ঠিক সেই রকম একটা অজানা অচেনা দৈত্যদের দেশে আজকে হারিয়ে যেতে চাই। তাহলে চলো শুরু করা যাক। ওর নাম সফি। বাবা মা মরা এতিম একটা মেয়ে। এতিমখানায় থেকে সে বড় হয়েছে। ওর একটা রোগ আছে, ইনসোমেনিয়া। এটি এমন একটি অসুখ যেখানে একজন মানুষের ঘুমাতে সমস্যা হয় অথবা গভীরভাবে ভালো তেমন কোনো ঘুম হয় না। রাত জেগে থাকা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। রাতের বেলা সঙ্গী হিসেবে থাকে একটা বিড়াল। কিসের জন্য একটা শব্দ শুনে বিড়ালটা দৌড়ে জানালার দিকে আসে। লাইট বন্ধ করে সফিও আস্তে আস্তে সেদিকে আগায়। দেখে একটা ময়লার ঝুড়ি কে জন্য তুলে রাখছে। ঠান্ডা স্থির দুইটা চোখ তার দিকে চেয়ে আছে। ভয়ে শিউরে ওঠে সফি। ভয় পেয়ে ছুটে এসে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। দৈত্যটা জানালা দিয়ে হাত ঢুকিয়ে সফিকে নিয়ে চলতে থাকে। বেশ কায়দা কৌশল করে শহরের ঝাইঝামেলা পার হয় সে, কারণ সব সময় তার এই সমস্ত জায়গায় আসতে হয়। বড় বড় লাফ দিয়ে গাছপালা কাঁপিয়ে ছুটে চলতে থাকে শহর থেকে অনেক দূরে। লম্বা একটা লাফ দিয়ে মেঘের মধ্যে হারিয়ে যায় সে। এক লাফে এসে পড়ে পাহাড় ঘেরা একটা গুহার ভিতরে। দরজা বন্ধ করে মাইকের মতো ওই ডঙ্গাটা ঝুলিয়ে রাখে। সফি দেখে টেবিলের উপর একটা দা আর কি যেন একটা সবজি। চুলা থেকে একটা লাকড়ি বের করে ল্যাম্পে আগুন জ্বালায়। তারপর ওকে ঝুলিয়ে রাখে একটা গাছের ডালে। আমরা এই দৈত্যটিকে শেরখা নামে চিনব। শেরখা হাতিয়ারে শান দিচ্ছে। এই ফাঁকে সফি বের হয়ে খুব সাবধানে দৌড়ে জানালার দিকে আসে। জানালা খুলতে গিয়ে শব্দ করে ফেললে শেরখা বুঝতে পারে। কান খাড়া করে সফির দিকে তাকায়। কাছে এসে সফিকে বলে, যাওয়ার কোনো রাস্তা নেই, আমার এখন খিদা লেগেছে, খিদায় পেট গুড়গুড় করতেছে বলে ওকে কড়াইতে তুলে নিয়ে টেবিলের কাছে আসে। সফি জানতে চায়, আমাকে কোথায় নিয়ে এসেছো? ও বলে, এটা দৈত্যের দেশ, আর সবজি কাটে। বাইরে কিসের যেন শব্দ পেয়ে জানালার দিকে আগায় শেরখা। আমাদের দেখানো হয় এখানে আরো বড় বড় দৈত্য আছে। সফি জানতে চায়, এখানে কি আরো দৈত্য আছে? শেরখা বলে, আছে মানে মাংস খাওয়া দৈত্য, হাড্ডি চাবানি দৈত্য, বাচ্চা খাওয়া দৈত্য, রক্ত চষা দৈত্য, আরো কি কি জেনে একগুলার নাম বলে। ভয়ে জড়সড় হয় সফি। ও বলে, আমাকে তুমি খেও না প্লিজ। হাসি দিয়ে সফির দিকে তাকিয়ে একটু দুষ্টামি করে বলে, আমি মানুষ খাই না। সফি বলে, তাহলে তুমি কোন ধরনের শয়তান? শেরখা বলে, এই তো একটা ভুল কথা বললে, আমি ভালো দৈত্য। সফি বলে, তুমি কিন্তু আমাকে তুলে নিয়ে এসেছো আর এখন নিজেকে ভালো বলতেছো? মাথা নাড়িয়ে বলে, তাও ঠিক বলেছো। বলে সবজিতে একটা কোপ দেয়। সবজি কাটতে কাটতে শেরখা বলে, আমার একটু খারাপ লাগছে তোমার বাবা মায়ের জন্য, তোমাকে হারিয়ে মনে হয় ওরা কান্নাকাটি করতেছে। সফি বলে, তুমি জানো না আমার বাবা মা নেই, আমি এতিম। শেরখা থমকে যায়। তারপর সফি ওর এতিমখানার সব কথা বলে। ম্যাডাম ওর সাথে কেমন আচরণ করে, দুষ্টামি করলে খাবার দেরি করে দেয়, এইসব আর কি। শুনে মন নরম করে সফির দিকে তাকায় শেরখা। পাতিল থেকে সবজি বের করে খাওয়া শুরু করে। সফি ওকে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো, আমাকে নিয়ে চলো। ও বলে, তা আর সম্ভব না। সফি জানতে চায়, কেন সম্ভব না? শেরখা বলে, আমি তোমাকে নিয়ে গেলে তুমি সবাইকে বলে দেবে আর ওরা সবাই মিলে এই রাজ্যে এসে হামলা করবে। ও বলে, আমি কাউকে বলবো না। শেরখা বলে, এতক্ষণে খবর হয়ে গিয়েছে, তোমাদের ওই রঙিন ডিব্বা আর ওই সুই সুই করা কালো বাক্সে কোনো কথা গোপন থাকে না, মানে টিভি আর রেডিওর কথা বলতেছে ও। সফি বলে, তুমি যত কিছুই করো না কেন আমি এখান থেকে পালিয়ে যাবই যাব। পালিয়ে যাবার কথা শুনে ও সফিকে হাতে নিয়ে খুব ভালো করে বোঝায় কোনো মতেই যেন এখান থেকে সে বের হওয়ার চেষ্টাও না করে। একটা নৌকার মাস্তুলের উপর সফিকে রেখে দিয়ে বলে, এর বাইরে যদি যাও তাহলে এই বড় বড় দৈত্যগুলো তোমাকে ডোসালা দিয়ে মাসালা বানিয়ে খাবে। শেরখার ভাষাগত কিছু সমস্যা আছে। সে কুমিরকে মুগির, জিরাফকে সিরাপ, সিংহকে হিংস, আরো কি কি জানি উল্টাপাল্টা কিছু কথা বলে। ভিডিওর আর একটু সামনে গেলেই বুঝতে পারবেন। সফি এসব ভুল ধরিয়ে দিলে বেকুবের মতো ওর দিকে তাকিয়ে থাকায় খানিকক্ষণ। বলতে থাকে, এত কিছু কি আর মনে রাখা যায়? একটা ব্যাগ নিয়ে ভেতর থেকে একটা কাঁচের বোতল বের করে টেবিলে রাখতে গিয়ে একটা বই নজরে পড়ে। হাতে নিয়ে বলে, এটা কি? সফি বলে, নিকোলাস নিকেলবি। আসলে এই মুভির গল্পটি নিকোলাস নিকেলবির লেখা নিয়ে বানানো হয়েছে। ও জানতে চায় ওই বোতলের ভিতরে ওটা কি। শেরখা বলে, ওটা একটা স্বপ্ন। সফি হেসে ওর কথা উড়িয়ে দেয়। একটা আতস কাচ নিয়ে চেয়ারে বসে বই পড়তে থাকে শেরখা। সফি বলে, তুমি পড়তে পারো? একটা ভাব মেরে হাসি দেয়, মনে হয় যেন বিসিএস এর সার্টিফিকেট পেয়ে গেল। বই পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে সফি। এই ফাঁকে ব্যাগ নিয়ে একটা ঝর্ণার কাছে যায়। লাঠি দিয়ে টান দিতেই ঝর্ণার ভেতর থেকে একটা দরজা খুলে বেরিয়ে আসে। ওপাশে গিয়ে দরজা বন্ধ করে ভিতরে চলে যায়। অনেকগুলো কাচের বোতল থরে থরে সাজানো, লাল, নীল, হলুদ, সবুজ। ভিতরে কি যেন দৌড়াদৌড়ি করতেছে। ওর মধ্যে আলাদা একটা লালের বোতল নিয়ে ওইটা বের করে একটা খুপড়ির মধ্যে ঢুকিয়ে মাথার উপরে তুলে ঝাঁকাতে থাকে। সফি ঘুম থেকে চমকে ওঠে। দেখে ও নৌকার মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। সে কি নাকের ডাক রে বাবা! আস্তে করে জানালা খুলে বাইরে বেরিয়ে আসে সফি।
দৌড়ে পালাতে চাইছে সে। এমন সময় ঘাসের নিচ থেকে একটা দৈত্য হাত বের করে দিয়ে ওকে আটকে ফেলে। উপরে তুলে হা করে মুখে ঢুকিয়ে দেয় সফিকে। চিৎকার করে ঘুম থেকে ওঠে সফি, দেখে সে যেখানে শুয়েছিল সেখানেই আছে, আর শেরখা ওই চেয়ারেই বসে আছে। সফি বলে, তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো, একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। এই বোতলের আলোগুলো আসলে স্বপ্ন, এগুলো দিয়ে যেমন করে মন চাইবে ও তেমন করেই একটা মানুষকে স্বপ্ন দেখাতে পারে। আর এই কাজটি সে করেছে সফির সাথে, যাতে সে বাইরে যেতে ভয় পায়। একটা বোতল থেকে কাকরোলের শরাব ঢালে খাওয়ার জন্য। সফি বলে, এ কি, এর বুদবুদ উপরে না উঠে নিচের দিকে যাচ্ছে কেন? আমাদের বুদবুদ তো উপরে ওঠে। ওর কথা শুনে শেরখা অবাক হয়। বুদবুদ যে উপরে ওঠে তা এইবার সে প্রথম শুনল। বুদবুদ নিচ দিয়ে বের হওয়ার যে কি মজা তা বোঝানোর জন্য শেরখা বোতলের মুখ খুলে ঢকঢক করে অর্ধেকটা খেয়ে ফেলে। আর শুরু হয় রকেট লঞ্চারের হাওয়া। এমন সময় বড় দৈত্যটি ঘরে ঢোকে। আরে বাপরে বাপ, শেরখাকে এর কাছে একেবারেই শিশু মনে হচ্ছে। ও বলে, কার সাথে কথা বলছিস? তোর বকর বকর শুনে আমার ঘুম ভাঙছে। পাতিল দেখিয়ে বলে, ওটাতে কি রান্না করছিস, বাইর কর। শেরখা পাতিল হাতে নিয়ে ওর দিকে তাকায় আর বলে, এই ধরে দেখ, এগুলো পানি। আসলে শেরখা কৌশল করে সফিকে আড়াল করতে চাইছে। আর এই দৈত্যদের পানিতে অ্যালার্জি আছে, পানি দেখলে এরা জমের মতো ভয় করে। কিসের যেন গন্ধ পায় ও, এদিক সেদিক নাক দিয়ে শুকতে থাকে। সফি এই ফাঁকে ওর কাকরোলের ভিতর ঢুকে পড়ে। দৈত্যের এমন আচরণ দেখে শেরখা বুঝতে পারে ও সফির উপস্থিতি টের পেয়েছে। তাড়াতাড়ি করে বলে, ওইটা খা, নতুন একটা জাতের কাকরোল, খেতে খুব মজা। মুখের কাছে নিয়ে বলে, এগুলোর কথা শুনলেই আমার বমি আসে, কিন্তু আজকে কেন জানে একটা মজার মজার গন্ধ আসছে। সফি যে ওর ভিতরে আছে শেরখা তা জানতো না। মুখে দিয়ে একটা কামড় দিতে যাবে, এমন সময় সফির পা দেখতে পায় শেরখা। পরিমরি করে লাফ দিয়ে ওর হাত টেনে ধরে, বলে, খাইস না খাইস না, এইটা খেলে তোর অ্যালার্জি হবে। অ্যালার্জির কথা শুনে ওটা ছুঁড়ে ফেলে দেয় নিচে। যাওয়ার সময় শরাবের বোতলটা হাতে নিয়ে চলে যায়। সফিকে বের করে নিয়ে হাতে বসিয়ে ওই পাশের কামরায় গিয়ে গোসল করিয়ে দেয় শেরখা। একটা ঝুড়ি উল্টিয়ে অনেকগুলো কাপড় বের করে দেয়। ওইখানে ওর একটা থাকার জায়গা করা দরকার। একটা গাছের কুটুরিতে ফু দিয়ে পরিষ্কার করে ওর জন্য বিছানা করে দেয়। ফিরে এসে দেখে সফি একটা লাল কোট পরে আছে। দেখে শেরখা কেমন যেন হয়ে ওঠে, মনে হয় কোনো হারানো জিনিস ফিরে পেয়েছে সে। হা করে খানিক তাকিয়ে থাকে ওর দিকে, কিন্তু সফি বুঝতে পারিনি কেন শেরখার চোখে মুখে এমন দুঃখের ছায়া নেমে আসছিল। আর কিছুক্ষণ পরেই হয়তো বা বুঝতে পারবে। ওকে নিয়ে সে ওই ঘরে রেখে আসে। সফি জানতে চায়, তুমি এখন কি করবে? শেরখা বলে, স্বপ্ন ধরতে যাব। ওর কাজই একটা, স্বপ্ন ধরা। সফিও যেতে চাইছে। শেরখা নারাজ, কিছুতেই ওকে নিয়ে যাওয়া যাবে না। বাইরে বড় বড় সব দৈত্যরা আছে, কোনোভাবে যদি টের পায় তাহলে তোমাকে একদম গিলে খাবে। কিন্তু নাছরবান্দা সফি, শেরখার প্রতি ওর ভরসা বেড়েছে। কোনো কিছুর বিনিময়েও শেরখা ওকে কখনোই কষ্ট দেবে না, এই বিষয়টুকু সে নিশ্চিত হয়েছে। একরকম বাধ্য হয়েই সফিকে সে বাইরে নিয়ে আসে। দৈত্যরা সবাই ঘুমিয়ে আছে। ওদেরকে ফাঁকি দেয়া শেরখার জন্য বেশ কঠিন হয়েছিল। নানান কায়দা কৌশল করে কোনো মতে পার হয়ে যায় শেরখা, কিন্তু একই হিসাবে গরমিল হয়ে গেছে। সফি কোনো মতে পালিয়ে একটা গাড়ির ভিতর ঢুকে পড়ে। শেরখাকে নিয়ে ওরা সবাই মজা করতে থাকে। এই দৈত্যরা সুযোগ পেলেই ওর সাথে এমন করে। ওই যে কথায় আছে না, কাকড়া কয় জাহান যায় আর কাউয়া কয় মজা খায়। শেরখার হয়েছে সেই অবস্থা। একটা দৈত্য সফির গাড়িতে পা দিয়ে উপর থেকে নামতে যাবে। শেরখা কাছে আসতেই স্টিয়ারিং ঘুরিয়ে দিলে পা বেঁকে যায় দৈত্যটার। অমনি শেরখার মাথা গিয়ে লাগে ওর পোটলাতে। পোটলায় হাত দিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় দৈত্যটি। কে জানে ফাটলো নাকি। এমন সময় আকাশ মেঘ করে বৃষ্টি পড়া শুরু হয়। সে কি অবস্থা! শেরখা সফিকে নিয়ে ব্যাগে ভরায়। মনে হয় ওদের গায়ে গরম পানি ঢালছে কেউ, যে যার মতো ছুটে পালাচ্ছে। কেউ ঘাসের চাদরে ঢুকছে। বড় দৈত্যটি পা তুলে দেখে একটা চাদর ওর পায়ে লেগে আছে। নাকে দিয়ে বলে, হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ। হাঁটতে হাঁটতে অনেক উপরে এসে একটা মেঘের ভিতরে ঢুকে যায় শেরখা। বিশাল আকারের একটা গাছের নিচে এসে ও সফিকে বলে, তারা এখন স্বপ্নের দেশে এসেছে। এখানকার পানি উল্টো দিকে প্রবাহিত হয়। জলাশয়ের কাছে এসে হা করে তাকিয়ে থাকে গাছের দিকে সফি। এমন দৃশ্য সে কখনো দেখেনি। শেরখা পা টান দিয়ে একটা দৌড় মেরে পানিতে লাফিয়ে পড়ে। ওপারে গিয়ে সফিকে আসতে বলে। একটা লাফ দিয়ে সফিও চলে আসে এপারে। উঠে গায়ে হাত দিয়ে দেখে তার গা ভেজেনি। এতক্ষণ ওপারে যে গাছটি সে দেখেছিল সেটা আসলে এই গাছটার ছায়া। আসল স্বপ্নের গাছ এইটা। প্রত্যেকটি পাতা থেকে খসে পড়ছে নতুন নতুন স্বপ্ন, লাল, নীল, হলুদ, নানান রঙের স্বপ্ন। একটা চঞ্চল স্বপ্ন শেরখাকে নিয়ে খানিক মজা করে। দাবরানি দিয়ে একসময় ওটাকে ধরে সফিকে ধরতে দেয়। শেরখা বোতল বের করলে ওটাকে বোতলের ভেতর রেখে দেয় সফি। শেরখা আগে চলে আসে এপারে, তারপর সফিকে বের করে নিয়ে হাঁটা শুরু করে। মাঝ রাস্তায় এসে দৈত্যদের দেখে শেরখা থেমে যায়। ওরা চলে যাওয়ার পর সফি পকেট থেকে ওকে বলে, আমার চাদর কোথায়? শেরখা জবাব দেয়, আমি তো জানি না, আমি তো ভেবেছিলাম ওটা তোমার কাছে। এদিক সেদিক খুঁজে দেখে শেরখা, কিন্তু কোথাও পায় না। শেরখা ভাবনায় পড়ে যায়। ওই চাদর দৈত্যদের হাতে পড়লে কি হবে তা সে ভালো করেই জানে। দৃশ্যপট পাল্টে যায়। সফি ঘুম থেকে উঠে দেখে সে ওই এতিমখানার দরজায় শুয়ে আছে।
প্রথমে ভেবেছিল ও স্বপ্ন দেখছে, কিন্তু শেরখাকে দেখে তার ভুল ভেঙে যায়। শেরখা ওকে জানিয়ে দেয় সফি আর ওখানে যেতে পারবে না। কারণ জানতে চাইলে শেরখা বলে, তোমার চাদর ওইখানে হারিয়ে ফেলেছ, আর ওই চাদর যদি দৈত্যদের হাতে যায় তাহলে কি হবে তা সে ভালো করেই জানে। সফি এবারও জেদ ধরে। শেরখা তখন বলে, এর আগেও একটা বাবুকে আমি নিয়ে গেছিলাম, ওই যে লাল কোটটা তুমি পরেছিলে ওইটা ওই বাবুটার ছিল। ও আমাকে বই পড়া শিখিয়েছে, কিন্তু বদমাইশ দৈত্যদের হাত থেকে আমি ওকে বাঁচাতে পারি নাই। ব্যাগ হাতে নিয়ে হাঁটা শুরু করে শেরখা। সফি মানতে নারাজ, কেঁদে কেঁদে ওর পিছন পিছন ছুটতে থাকে। এই এতিমখানা ওর কাছে জেলখানার চেয়েও ভয়ানক। শেরখা ওকে এই কয়দিন যতটুকু ভালোবাসাই না দিয়েছে, এমন ভালোবাসা সে তার জীবনেও পায়নি। এই এতিমখানার এমন জীবনের চেয়ে হয়তো তার কাছে ওই মানুষকে দৈত্যদের সাথে থাকাই ভালো। মন খারাপ করে চলে আসে সফি, কিন্তু ওর ঘুম আসে না। কি যেন মনে করে আবার জানালার কাছে আসে। ওর বিশ্বাস শেরখা আশেপাশেই কোথাও হয়তো বা আছে। জানালার রেলিংয়ে চড়ে জীবনের সব ভাবনার অবসান ঘটিয়ে একটা লাফ দেয়। আস্তে করে ধরে ফেলে শেরখা। ভালোবাসা এমনি হয়, যেখানে বিশ্বাসের গণ্ডি সীমাহীন। শেরখা তখন থেকেই ওর দিকে নজর রেখেছিল। বাসায় এসে ওরা দুজন চাদর উদ্ধারের প্ল্যান করতেছে। এমন সময় বাইরে থেকে একটা চিৎকার দিয়ে ওঠে দৈত্যটি। তড়িঘড়ি করে সফিকে আড়াল করে রাখে। এবার ছাতা নিয়ে এসেছে ও, সব ভেঙে চুরে ভিতরে ঢোকে। পিছন থেকে সবাই চলে এসেছে। চাদরটা সবার মুখের কাছে নিয়ে বুঝিয়ে দেয় এখানে একজন মানুষ আছে, অনেক দিন মানুষ খাই না। সবাই মিলে খোঁজা শুরু করে ঘরের ভিতরে। কি আর খুঁজবে, শেরখার ঘরের জিনিসপত্র সব ভাঙতে থাকে। সফি ওর সাথে খানিক লুকোচুরি করে। এবার মনে হয় আর নিস্তার নেই। যেভাবে ওর পিছু লেগেছে ধরেই ফেলেছিল প্রায়। কোনো মতে কাঠের ড্রেনে লাফ দেয় সফি। পানিতে নামার কারণে ওর শরীরের আর গন্ধ পায় না। এদিকে দৈত্যরা ঘরের জিনিস সব ওলটপালট করে দিচ্ছে। পুরো প্লে গ্রাউন্ড বানিয়েছে শেরখার ঘর। সফি বুদ্ধি খাটিয়ে বড় একটা ঝাড়ুতে ভর করে আর একটা গাছের কুঠুরিতে ঢুকে পড়ে। অনেক জিনিস এখানে এলোমেলো হয়ে পড়ে আছে। একটা কাগজ তুলে নিয়ে দেখে ওই লাল কোট পরা ছেলেটার সাথে শেরখার একটা ছবি। দেয়ালের আরো কয়েকটা ছবি দেখে ও বুঝতে পারে শেরখার সাথে ওই ছেলেটার সম্পর্ক কতই না মধুর ছিল। এই ছেলেটিকেই ওই বদমাইশ দৈত্যরা খেয়ে ফেলেছে। শেরখা এবার খেপে ওঠে। চুলা থেকে একটা গরম লাকড়ি বের করে নিয়ে দৈত্যটির পাছায় লাগিয়ে দেয়। ও মা গো বলে লাফিয়ে ওঠে দৈত্যটি। সবাইকে তাড়াতে থাকে আর বলে, ভাগ এখান থেকে ভাগ, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, তোরা সব দৈত্য নামের কলঙ্ক। শেরখা ভাঙা বোতলের টুকরোগুলোর দিকে তাকিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর বলে, আমার স্বপ্ন সব ফুরাংফু হয়ে গেল। সফি বলে, ওটা ফুরাংফু না, ওটা উরাংসু। এই ভুলভাল কথাই আমার জীবনটা তছনছ করে দিয়েছে। সারা জীবন শুধু ভুলেই বলে গেলাম। সফি ওকে বলে, সবার সাথেই এমন হয়, তোমার কথা আমার খুবই ভালো লাগে। এই কথা শুনে চমকে ওঠে শেরখা। সফিকে বলে, সত্যি আমার কথা তোমার ভালো লাগে? সফি বলে, অনেক ভালো লাগে। উত্তর শুনে শেরখা খুশিতে বাকবাকুম করতে থাকে। স্বপ্ন ফুরাংফু হওয়ার কথা সে ভুলেই গিয়েছিল। আসলে এমন করে ওকে কেউ কোনোদিন প্রশংসা করেনি। দৃশ্যপট পাল্টে যায়। সফির প্ল্যান মোতাবেক ইংল্যান্ডের রানীকে একটা স্বপ্ন দেখাতে হবে। স্বপ্নটা এমন হবে যেখানে দৈত্যরা অনেকগুলো ছোট বাচ্চাদের খেয়ে ফেলছে। ওদেরকে ধরার জন্য হেলিকপ্টারে করে অনেক সেনা পাঠাতে হবে। শেরখা ঠিক তেমন করে একটা স্বপ্ন তৈরি করে। সফি সহ শেরখা নিজেকেও সেই স্বপ্নে মিশিয়ে দেয়, যাতে রানী ব্যাপারটা ভালো করে বুঝতে পারে। স্বপ্নগুলোকে একখানে করে সে একটা রিমেক্সিং করে। কাজ শেষে সফি বলে, মহারানীকে স্বপ্ন দেখানো হলে আমরা দুজনে রানীর সাথে বসে কথা বলবো। শেরখা চমকে ওঠে। সে বলে, না না, আমি কেন ওখানে যাব? কিন্তু সফি নাচরবান্দা। তার সাথে বোতলের স্বপ্নগুলোও নাচতে থাকে। গভীর রাত, রানীর প্রাসাদে চলে এসেছে তারা। সবখানে করা পাহারা। পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব পাহারা পার করে রানীর কামরায় চলে আসে। আস্তে করে সফিকে নামিয়ে দেয়। ডঙ্কা নিয়ে একটা ফুক মেরে স্বপ্নটা রানীর কামরায় ছেড়ে দেয়। সফি হা করে দেখতে থাকে। খানিক বাদেই রানী চমকে ওঠে। দৌড়ে আসে রানীর সহকারী। রানী ওকে বলে, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি মেরি। মেরি রানীকে সান্ত্বনা দিয়ে চা আগিয়ে দেয়। গার্ড কুকুর দুটোকে ইশারা দিয়ে বাইরে যেতে বলে। রানী স্বপ্নের কথা বলতে থাকে মেরিকে। রাতের বেলা ছোট বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে দৈত্যরা জ্যান্ত খেয়ে ফেলছে। দৈত্যদের সব বর্ণনা দেয় মেরির কাছে। জানালা খুলতে বলে মেরিকে। জানালা খুলেই মেরি ভয় পেয়ে যায় সফিকে দেখে। রানী অবাক হয়ে বলে, হ্যাঁ, এই মেয়েটিকেই আমি স্বপ্নে দেখেছি। তারপর সফি রানীকে সব কথা খুলে বলে। রানী জানতে চায়, তুমি কিভাবে এখানে এসেছো? সফি ডাক দেয় শেরখাকে। বাগানে গাছের আড়াল থেকে আস্তে করে বেরিয়ে আসে শেরখা। রানীর অর্ডারে গার্ড সবাইকে জানিয়ে দেয় শেরখার যেন কোনো ক্ষতি না হয়। একটা ভাব নিয়ে হেঁটে হেঁটে রানীর কাছে এসে দাঁড়ায় সে। রানীও কি যেন বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। তারপর রানী গার্ডদের অর্ডার করে শেরখাকে মহলের ভিতরে নিয়ে আসার জন্য। হাঁটু গেড়ে ধীরে ধীরে সাবধানে আগায় শেরখা। তারপরও একটা ঝাড়বাতি ভেঙে ফেলে। কয়েকজন গার্ড ব্যাগ নিয়ে এসে তাকে দিয়ে যায়। শেরখা ইয়ারকি করে বলে,
এত বড় জাইগিং রুম এক কানি থেকে আরেক কানি কুরবিন দিয়ে দেখা লাগে বলে একটা হাসি দেয়। রানী সফিকে বলে ও কি সবসময় এমন করে ভুলভাল কথা বলে। সফি রানীকে জানায় ও কখনো স্কুলে যায়নি, তাই এইভাবে কথা বলে। মইজোরা দিয়ে টেবিলে খাবার পরিবেশন করছে দুইজন। জীবনের প্রথম এমন কোনো মজার খাবার খাচ্ছে শেরখা। রাধুনীকে একটা ধন্যবাদ দেয়। খাওয়া শেষে ব্যাগ থেকে ওই বোতলটা বের করে সবাইকে একটু একটু করে খেতে দেয়। এই ফাঁকে জেনারেলকে অর্ডার করা হয় প্রয়োজনীয় যা কিছু লাগে সব নিয়ে শেরখাকে সহযোগিতা করার জন্য। গ্লাসে একটু করে কাকরোলের শরাব ঢেলে দিয়ে সবাইকে পরিবেশন করা হয়। সামান্য একটু করে খাইছে সবাই। আর কোথায় যায়, শুরু হয়ে যায় উল্টা বুলবুলিয়ার কেরামতি। তারপর শুরু হয় অভিযান। শেরখার পিছনে ছুটতে থাকে কয়েকটা হেলিকপ্টার, হারিয়ে যায় মেঘের রাজ্যে। হেলিকপ্টারের রাডার সিগন্যাল সব অকেজো হয়ে যায়। শেরখা ইশারা করে সবাইকে ওইখানেই থামতে বলে। ঘরে এসে একটা ভয়ঙ্কর স্বপ্ন বানায় সে। দৈত্যদের কাছে এসে খেয়াল করে ও রানীর মহলে স্বপ্ন ফুকানির ডঙ্কাটা ছেড়ে এসেছে। কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে ডঙ্কা ছেড়ে আসার কথা শুনে সফি আর দেরি করেনি। বোতলটা নিয়ে ছুটতে থাকে দৈত্যদের কাছে। সবার মাঝখানে এসে বোতলটি খুলতে যাবে, এমন সময় বড় দৈত্যটি জেগে ওঠে। তাড়াতাড়ি করে আছাড় দিয়ে বোতলটা ভেঙে দেয়। একটা উড়ে গিয়ে বড় দৈত্যটার নাকে ঢোকার চেষ্টা করে, কিন্তু ওটার লেজ ধরে টেনে বের করে আউলাই দেয় সে। এদিকে বাকিদের অবস্থা একদম খারাপ। সব কয়টা কাবু হয়েছে, ঘুমের মধ্যে কান্নাকাটি শুরু করে দিছে। একটা আরেকটাকে মানুষ খেকেও রক্ত চেষা, হাড্ডি চাবা, চামড়া ছেলা এগুলো বলে গালি দিচ্ছে। মোট কথা তাদের বেসামাল একটা অবস্থা। সফিকে ধরতে যাবে, এমন সময় শেরখা এসে ওকে সরিয়ে দেয়। শেরখা বলে আজ থেকে তোমাদের মানুষ খাওয়ার দিন শেষ। উপর থেকে একটা রশি এসে দৈত্যটার হাত বেঁধে ফেলে, তারপর পা বাঁধে। এভাবে একের পর এক সবগুলো দৈত্যকে বেঁধে নিয়ে উপরে তোলা হয়। হেলিকপ্টারে করে শূন্যে ভাসিয়ে নিয়ে যাওয়া হয় বহু দূরে। খানিক শান্তিতে চোখ বন্ধ করে থাকে শেরখা। সাগরের অনেক গভীরে নিয়ে এসে একটা দ্বীপের কাছে ফেলে দেওয়া হয় দৈত্যগুলোকে। তাড়াহুড়ো করে কান্নাকাটি করতে করতে উঠে আসে দ্বীপের কিনারায়। হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয় অনেকগুলো কাকরোল আর এক বাক্স কাকরোলের বীজ। মুভির কাহিনী এখানেই শেষ হয়। তাই একটা কথা, এতিমদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। ইভেন যদি কারো সামর্থ্য থাকে তাহলে এমন কারো পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।